নমস্কার। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস ছাই। আজ শুনে নেব দ্বিতীয় পর্বটি। তাহলে আসুন শুনে নিই দ্বিতীয় পর্বে কি আছে। 4 বছর আগেকার ঘটনা। খিদিরপুর স্কুলের ঠিকানা নিয়ে শেখর একেবারে স্কুলে এসে দেখা করেছিল। সদানন্দবাবু তখন ক্লাস শেষ করেই বেরিয়ে আসছেন। ক্লাস থেকে আরেকটি ক্লাসে যাবার মধ্যে একবার লাইব্রেরিতে এসে বই নিয়ে আবার যাবেন। সিঁড়ি দিয়ে নামবার মুখে হঠাৎ থমকে দাঁড়িয়ে ভেবে নিলেন। সদানন্দবাবুর অকারণে মনে হলো, সিঁড়িতে কটা ধাপ তিনি তো কোনোদিন গুনে দেখেননি। এতদিন এই সিঁড়ি দিয়ে তিনি ওঠানামা করছেন, সিঁড়ির কটা ধাপ তাই তিনি জানেন না। মানুষ তার পারিপার্শ্বিক সম্বন্ধে কত অঙ্ক, অথচ ভূগোল ক্লাসে মেক্সিকো কোথায় ম্যাপে দেখাতে পারেনি বলে পান্নাকে কত বকুনি খেতে হয়েছে তার কাছে। 1-2 করে নামতে নামতে সদানন্দবাবু সিঁড়ির ধাপ গুনে যেতে লাগলেন, কিন্তু তার গোনা শেষ হলো না। অর্ধেকটাই নেমেছেন, এমন সময় বাধা পড়ল। সামনে একটি ছেলে তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এখানে সদানন্দবাবু আছেন? ছেলেটি প্রশ্ন করলে। আমার নাম। কোত্থেকে আসছো? সদানন্দবাবু জিজ্ঞাসা করলেন। আমি গৌরদাসবাবুর কাছে আপনার নাম শুনেছি, তার কাছ থেকেই আসছি। ছেলেটি বললে। গৌরদাস চক্রবর্তী? সদানন্দবাবুর যেন বিস্ময়ের আর সীমা নেই। সেই গৌরদাস। জীবনে যে গৌরদাস কখনো সেকেন্ড হয়নি স্কুলে, সদানন্দবাবুই বরাবর হতেন সেকেন্ড। সেই গৌরদাস কুস্তির আখড়া করে ছেলেদের নিয়ে দল করেছিল। তারপর সে অনেক কাণ্ড। সদানন্দবাবু ছেলেটির আপাতমস্তক ভালো করে দেখতে লাগলেন। খদ্দর পরা দেহ। গৌরদাসও খদ্দর পরত। বলতো, খদ্দরে স্বরাজ না আসুক, তবু ওটা পড়া ভালো। গৌরদাস ছিল অনুশীলন পার্টির মেম্বার। গৌরদাস যা করত সদানন্দবাবুও তাই অনুসরণ করতেন, আর সেই থেকেই গৌরদাসের দেখা দেখি সদানন্দবাবুও আজীবন খদ্দরের জামাকাপড় ব্যবহার করে আসছেন। তোমার নাম? সদানন্দবাবু জিজ্ঞেস করলেন। ছেলেটি বললে, শেখরনাথ দত্ত। সদানন্দবাবু কি যেন ভেবে বললেন, গৌরদাস আমার কথা বলে? মানে আমাকে তার মনে আছে? তার কাছে আপনার নাম কতবার শুনেছি তার কোনো ঠিক নেই। গৌরদাসবাবুর সঙ্গে আপনার একবার ঝগড়া হয়েছিল, 1.5 মাস কথা বন্ধ হয়ে গিয়েছিল। গৌরদাসবাবু সেই কথা বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। শেষকালে সেই 1.5 মাস ঝগড়ার পর। তাও বলেছে নাকি? সদানন্দবাবুর মুখ হাসিতে ভরে উঠল। তারপর আবার বললেন, আমি জানি ওর মেমোরি বরাবরই খুব স্ট্রং। ওর ওই স্মরণশক্তির জন্যই তো বরাবর ফার্স্ট হতো। আর হ্যাঁ, ও আর আমি দুজনেই গভর্নমেন্টের চাকরি একদিনে ছেড়ে দিলাম, নইলে এতদিন ও সুপারিনটেন্ডেন্ট হতে পারত। ওই চাকরি করতে করতেই তো একদিন ঘটনাটা ঘটল। শোনো তাহলে। হঠাৎই সদানন্দবাবু যেন খেয়াল হলো, এক্ষুনি তো একতলাতে হিস্ট্রির ক্লাস আছে তার। বললেন, কি যেন নাম বললে তোমার? শেখর নিজের নামটা আবার বললে। হ্যাঁ, শেখর, বেশ নাম। আমাদের এক মারহাট্টি বন্ধু ছিল পুনায়, তার নামও বাসুদেব শেখর ডামলে। আমরা তাকে শেখর বলেই ডাকতুম। গৌরদাসও তাকে চিনত। তা পরে তোমাকে সব বলবো ক্ষণ, কিন্তু আমার আবার সময় হয়ে গেছে, এক্ষুনি একটা হিস্ট্রি ক্লাস আছে। শেখর দ্বিধান্বিত কণ্ঠে বলে উঠল, আপনার বাড়িতে আমি কিন্তু থাকতে এসেছি। থাকতে? তাই নাকি? তা বেশ তো, আমার তো বাইরের ঘরটা পড়েই রয়েছে, তুমি দিব্যি আরাম করে থাকবে। যেন সব সমস্যারই সমাধান করে দিয়েছেন সদানন্দবাবু। এমনিভাবেই তিনি চাইলেন শেখরের দিকে। শেখর বললে, চাকরির একটা আমার জোগাড় হয়েছে। সদানন্দবাবু বিস্মিত হয়ে বললেন, করেছ? তবে তো ল্যাটা চুকেই গেছে। গৌরদাস যখন আছে তখন আর ভাবনা কি, গরিবদের মা বাপ সবই সে। তা থাকবে এক জায়গায় আর খাবে আরেক জায়গায়, তা কি কখনো হয়?
ও আমার বাড়িতেই খাবে, বুঝলে? শেখর বুঝল। সদানন্দবাবু বললেন, ছাই বুঝেছ, আমার বাড়ির ঠিকানাটা জানো? এই নাও, ঠিকানাটা নাও। এই বলে একখানা নোট বইয়ের পাতা ছিঁড়ে বাড়ির ঠিকানাটা লিখে দিলেন। বললেন, তুমি যাও, এখান থেকে সোজা ট্রামে উঠে যাও, 3 পয়সার টিকিট, 2nd ক্লাসে, তারপর আমি যাচ্ছি। এই বলে সদানন্দবাবু চলে গেলেন। শেখর পেছন থেকে চেয়ে দেখলে ছোট খদ্দরের ধুতি আর গলাবন্ধ কোট পরা, সিল্কের চাদর কাঁধে সহজ মানুষটিকে, ঠিক যেমনটি শুনেছিল গৌরীদাসবাবুর কাছে। হাতে একটা অ্যাটাচি কেস। শেখর জানত সদানন্দবাবুর কাছে গিয়ে দাঁড়ালে ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হবে না। এই মানুষটিকে দেখলে বোঝা যায় না, এককালে স্বদেশী করেছেন, সরকারি চাকরিতেও ইস্তফা দিয়েছেন। কিন্তু গৌরদাসবাবু বলেছেন সদানন্দবাবুর মতো মণিপ্রাণে এমন অসহযোগী সেই দিনকার দলের মধ্যে খুবই কম ছিল। গৌরদাসবাবু বলেছিলেন, শীতকালের রাত্রে লাহোর জেলের মধ্যে সদানন্দবাবুর গায়ে নাকি বালতি বালতি জল ঢেলেছিল, তবুও সদানন্দবাবু একটিবারও হাঁচেননি। 4 বছর আগেকার কথা সদানন্দবাবুর সব কিছু মনে নাও থাকতে পারে। সুরুচির মনে আছে, আর শেখরেরও মনে আছে। নম্বর খুঁজে রাস্তার নাম মিলিয়ে সেদিন শেখর যেই বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছিল তার সদর দরজার ভেতর থেকে খিল দেওয়া। সর্পিল গলির একধারে একতলা বাড়ি। শেখর এসে সামনে দাঁড়ালো। বাড়ির ভেতর কোনো জনপ্রাণী সারা শব্দ নেই। কড়া নাড়বে কিনা ভাবছে, হঠাৎই দেখলে একটি মেয়ে রাস্তা দিয়ে শেখরের দিকেই আসছে। শেখর কি আর তখন জানত যে ওর নাম সুরুচি? মেয়েটি রাস্তা দিয়ে এসে ওই বাড়িতেই ঢুকবে নাকি? শেখরকে দেখে মেয়েটি একটু থমকে দাঁড়ালো। মেয়েটির হাতে খাতা আর বই। স্কুল থেকেই যে ফিরছে তা বোঝা যায়। শেখর মেয়েটিকে পথ করে দিতে একটু সরে এলো। মেয়েটি সোজা গিয়ে দরজায় কড়া নাড়তে লাগলো। দরজা খুলে দিলেন ভেতর থেকে মৃন্ময়ী। আন্দাজেই বুঝল শেখর, ইনি হচ্ছেন সদানন্দবাবুর স্ত্রী। খোলা দরজা দিয়ে মেয়েটি ভেতরেই চলে যাচ্ছিল এবং দরজাটাও বন্ধ হয়েই যাচ্ছিল। উপায়ন্ত না দেখে শেখর প্রশ্ন করলে, এটা কি সদানন্দবাবুর বাড়ি? সুরুচি ফিরে দাঁড়ালো, বললে, হ্যাঁ। আপনি কোত্থেকে আসছেন? আমি তার কাছ থেকেই আসছি, শেখর বললে। ভেতর থেকে মৃন্ময়ী কি যেন বললেন, বোঝা গেল না। সুরুচি বললে, বাবার ফিরতে তো সেই রাত 10টা। রাত 10টা? কিন্তু শেখর যেন মুশকিলে পড়ল। এতক্ষণ সে কোথায় কি করে কাটাবে? শেখর বললে, তিনিই আমাকে এই বাড়ির ঠিকানাটা দিলেন, আমাকে আসতে বলে নিজে একটু পরে আসবেন বললেন। সুরুচি আর কি বলবে? এমন সমস্যার কোনো সমাধান আছে কি না সুরুচি হয়তো সে কথাই ভাবছিল, কিংবা হয়তো অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে আশ্রয় দেবার যুক্তিযুক্ততা সম্বন্ধে মনে মনে বিচার করছিল। বলিষ্ঠ গঠনের খদ্দর পরিহিত ছেলেটিকে দেখে অবশ্য অন্য কিছু সন্দেহ করবার কোনো অবকাশ থাকে না। সদানন্দবাবুর সঙ্গে দেখা করতে এমন অনেকেই দেখা গেছে। সদানন্দবাবুর বিগত জীবনের যে ইতিহাসটি সুরুচি শুনেছে তাতে এই ধরনের ছেলেদের প্রতি সদানন্দবাবুর ভালোবাসা বা স্নেহের অবধি নেই। তাই সুরুচি জানে, রাস্তা থেকে নিরাশ্রয়দের কুড়িয়ে এনে জামা কাপড় বিছানা বালিশ কিনে দিয়ে কত ছেলের যে জীবনে তিনি অমূল্য উপকার করেছেন তা সুরুচি না জানুক, শেখর জানে। গৌরদাসবাবুর আবাল্য বন্ধুর এই গুণের কথা। গৌরদাসবাবু আর সদানন্দবাবু যেন এই এক বিষয়ে আজও একটি চারিত্রিক মিল রয়েছে, যদিও দুজনের কর্মক্ষেত্র আজ ভিন্ন। শেখর বললে, তাহলে আমি কিছুক্ষণ পরে আবার আসব। কিছুক্ষণ মানে যার নাম 2 ঘন্টা। চেতলার হাট আর বাজারের রাস্তা দিয়ে ওদিকে পরমহংস রোড দিয়ে সেন্ট্রাল রোডে গিয়ে পড়ল শেখর। সেন্ট্রাল রোডের ওপারেই একটা পার্ক। তখন বিকেল, ছেলেদের ভিড় পার্কের ভেতর। চারিদিকে বড় বড় শিরীষ আর কৃষ্ণচূড়ার গাছ। পার্কের একটা বেঞ্চিতে খানিকক্ষণ বসল, তারপর আবার উঠে ঘুরে এলো আলিপুরের দিকটায়।
ওদিকটা সাহেব পাড়া। শহরের যা কিছু ভালো পড়লি ওরাই সব একচেটে করে রেখে দিয়েছে। শেখর দেখলে অনেকখানি জমি আর বাগান নিয়ে উঁচু পাঁচিল ঘেরা বাড়িগুলো। চেতলার সঙ্গে এদিকটা যেন মিশি খেতে চায় না। ওরা রাজার জাত বলে রাজসুখ ভোগ করে। গৌরদাসবাবু বলে, ওরা আমাদের সরকারের শ্বেত হস্তি, ওদের দেখলে নমস্কার করতে হয়, না করলে পাপ হয়। বাজারের পাশ দিয়ে যে বস্তিটা বরাবর কোর্টের পেছনে গিয়ে ঠেকেছে, ওই জায়গাটাও অদ্ভুত। মানুষের মতো হাত পা মুখওয়ালা জীব সব, কিন্তু যেন মানুষ বলা যায় না ওদের। বস্তির ভেতর একটা পুকুর, আর সেই পুকুরে যারা আসে যায় তাদের চেহারা আরও বিভৎস। কতগুলি মেয়ে শেখরের দিকে প্যাট প্যাট করে যায়। শেখর বস্তি ছাড়িয়ে ত্রস্ত পায়ে রাস্তায় এসে দাঁড়ালো। এই পাশের বস্তি আর ওই পাশে সাহেব পাড়া। মাঝখানে যেই কটা একতলা দোতলা বাড়ি, তাতে দু একটা রেডিও বাজছে, একটু টবে করে ফুল গাছ বসানো। ওরা অল্পবিত্ত। পাশাপাশি এমন দৃশ্য চেতলা ছাড়া আর কোথাও দেখেনি শেখর। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল শেখরের। সেই সকালবেলা পাইস হোটেলে 9 পয়সায় ভাত খেয়েছে। তারপর যে কটা পয়সা ছিল ট্রামে ভাড়া দিতেই শেষ হয়ে গিয়েছে। এখন যদি সদানন্দবাবুর বাড়ির আশ্রয় না মেলে, হয়তোবা তাকে আবার ফিরে যেতে হবে তাদের পার্টির অফিসে। তাদেরই কাছে হাত পাততে হবে জীবিকার জন্যে। তা হোক, দেশে শেখর কিছুতেই ফিরবে না। গৌরদাসবাবু বলে দিয়েছেন, ফকির বাঞ্জা, দেশকে স্বাধীন করতে হলে নিজে ফকির হতে হয় আগে। হাঁটতে হাঁটতে শেখর আবার ফিরে এলো সবজি বাগানে। বাড়ির দরজাটা বন্ধ। দরজায় কড়া নাড়তেই যে এসে দরজা খুলে দাঁড়ালো, শেখর তাকে চিনতে পারলে। সেই মেয়েটি। শেখর জিজ্ঞেস করলে, সদানন্দবাবু ফিরেছেন? না, এখনো তো ফেরেননি, সুরুচি বললে। মুশকিলে পড়ল শেখর। বেশ অন্ধকার হয়ে এসেছে চারিদিক। প্রায় রাত হয়েছে বলা যায়। শহরের প্রান্তে এসে কপরদিকহীন অবস্থায় আর কোথাও যাবার কল্পনা করাটাও অসম্ভব। এইখানেই তাকে আশ্রয় নিতে হবে। শেখর নিচের দিকে মুখ করে বললে, তার সঙ্গে আমার আজ দেখা হওয়া দরকার, বিশেষ দরকার। সুরুচি দরজা ছেড়ে সরে দাঁড়ালো, বললে, তাহলে ভেতরে বসুন। শেখর মুখটা উঁচু করলে। সুরুচির মুখের দিকে সোজাসুজি চেয়ে দেখলে। মেয়েটি ধরে ফেলেছে নাকি তার দৈন্যতা? শেখরের অসহায় অবস্থা কি জেনে ফেলেছে? তাকে করুণা করছে নাকি? শেখর কিছুই বুঝতে পারলে না। সোজা ঘরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকল। ঘরের একপাশে একটা তক্তপোষের ওপর বিছানা। বিছানার মাথার দিকের দেওয়ালে মশারিটা গোটানো রয়েছে একটা পেরেকে বাঁধা দড়িতে। বিছানার পূব দিকে জানালার তলায় এক গাদা বই, নতুন চেহারার বই। তক্তপোষের ওপর গিয়ে বসল শেখর। শেখরকে বসিয়ে সুরুচি ভেতরে চলে গেল। অদ্ভুত মানুষ তো এই সদানন্দবাবু। অবশ্য গৌরদাসবাবুর কাছে সবই শুনেছে সে, কিন্তু তাকে কথা দিয়ে এমনভাবে না আসা কখনো ভাবতেও পারা যায় না। শেষ পর্যন্ত আজ রাত্রে এখানে থাকার অনুমতি বা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি না কে জানে। আর তাছাড়া এই বাড়িতে স্থায়ীভাবে থাকতেই তো সে এসেছে। সে সম্বন্ধেও স্পষ্ট করে কোনো কথাও তো এখনো পর্যন্ত হয়নি। একটা বই তুলে নিলে শেখর, ছেলেদের পাঠ্যপুস্তক, ইতিহাসের কাহিনী, লেখক সদানন্দবাবু নিজে। অগ্নিযুগের সেই সদানন্দবাবু, অসময়ে অসহযোগী সদানন্দবাবু ইতিহাসের কাহিনী লিখছেন। দু একটা পাতা উল্টে দেখল শেখর। গো ব্রাহ্মণ প্রতিপালক ছত্রপতি শিবাজির কাহিনী, চন্দ্রগুপ্তের বিজয়যাত্রা, আরও অনেক কাহিনী। একটা নয়, অনেকগুলো বই লিখেছেন সদানন্দবাবু। হঠাৎ ভেতর থেকে চা নিয়ে ঢুকল সেই মেয়েটি। নিঃশব্দে চা দিয়ে আবার নিঃশব্দে চলে গেল। শেখর চায়ের অভাব বোধ করছিল এতক্ষণ। সারাদিনের পরিশ্রমের পর চা খেয়ে বেশ লাগলো শরীরটা। রাত্রি যখন 8টা বেজে গেছে, তখন সদানন্দবাবু ঢুকলেন ঘরের ভেতর। কাঁধ থেকে সিল্কের চাদরটা বিছানার উপর ফেলে দিয়ে বললেন, কি নামটা যেন তোমার বললে?
1 ঘন্টা ধরে মনেই করতে পারছি নে। কি যেন নামটা? শেখর। আর বলতে হবে না, শেখর। বেশ নাম। তারপর খদ্দরের গলাবন্ধ কোটটা পেরেকে ঝুলিয়ে রেখে উঠে বসলেন তক্তপোশের ওপর। বললেন, আমাদের দেশে মহাকবি ছিলেন একজন, রাজশেখর নামে, আর আমাদের মারাঠি বন্ধু বাসুদেব শেখর। এইবার মনে পড়েছে। তারপর চিৎকার করে ডাকলেন, সুরুচি, সুরুচি। সুরুচি ঘরের ভেতর এলো। শেখরের মনে হলো সুরুচি যেন রাঁধতে রাঁধতে চলে এসেছে, হাতে হলুদের দাগ। সদানন্দবাবু জামার পকেট থেকে একটা ছোট শিশি বার করলেন। শিশিটা সুরুচির হাতে দিতে সুরুচি সেটা নিয়ে চলে গেল। তারপর একটু পরেই ফিরে দিলে সদানন্দবাবুর হাতে। সদানন্দবাবু শিশিটা আবার পকেটে রেখে দিলেন। শেখরের একটু কৌতূহল হলো। ওটাতে কি আছে মাস্টারমশাই? শেখর জিজ্ঞেস করলে। সদানন্দবাবু যেন শুনতেই পেলেন না। বললেন, আমার সেই স্বদেশী যুগের ইতি কথাটা দাও তো মা, একে পড়ে শোনাই। তুইও শোন না, ভালো জিনিস দুবার শুনতে দোষ কি? তারপর শেখরের দিকে ফিরে বললেন, তুমি ভাবছো ওইটুকু মেয়ে ওইসব বুঝবে না, কিন্তু ওকে আমি সব বুঝিয়ে দিয়েছি। ইতিহাস, বিজ্ঞান, সংস্কৃত, শাস্ত্র ওকে রোজ রাত্রে এসে আমি পড়াই। আমি আরও শেখাতে পারতুম, কিন্তু আমার সময় কই। ওর ইচ্ছে আমার কাছে বাড়িতে পড়বে। ও বলে, স্কুলে কি আর পড়া হয়? তার যেটুকু আমি শিখিয়েছি তাই ভাঙিয়ে ও জীবন কাটিয়ে দিতে পারবে। বলো তো মা, সেই কবিতাটা? ওই ভুবন মনোমোহিনী। সুরুচি স্বদেশী যুগের ইতিকথা নিয়ে দাঁড়িয়েছিল। সদানন্দবাবু বললেন, লজ্জা কি? শেখরের সামনে লজ্জা কি? ও তো গৌরদাসের ছাত্র, আমারই ছাত্র বলতে পারিস। বল মা, শুনি। শোনো শেখর, মন দিয়ে শোনো তুমি। সুরুচি যেন কেমন লজ্জিত হয়ে দাঁড়িয়ে রইল। সদানন্দবাবু বললেন, আচ্ছা শেখর, তুমি ওই দেওয়ালের দিকে মুখ করে থাকো। ব্যাস, এইবার তো আর লজ্জা নেই। বল। সুরুচির কণ্ঠস্বর ধীর, শান্ত, গম্ভীর হয়ে উচ্চারিত হল। ওই ভুবন মনোমোহিনী, ওই নির্মল সূর্যকরোজ্জ্বল ধরণী, জনক জননী জননী। তারপর চোখ দুটো আর দেওয়ালের দিকে নিবদ্ধ করে রাখতে পারলেন না শেখর। অজ্ঞাতেই কখন শেখর চোখ ঘুরিয়ে নিয়েছে। চেয়ে দেখলে সদানন্দবাবু এক দৃষ্টে চেয়ে আছেন সুরুচির মুখের দিকে, আর সুরুচির দৃষ্টি নিবদ্ধ ঘরের কড়িকাঠের দিকে। তার কাছে দেয়ালে টাঙানো রবীন্দ্রনাথের একটা ছবি। সুরুচির কণ্ঠ আবৃত্তির সঙ্গে প্রয়োজন মতো উঁচু নিচু গ্রামে ওঠানামা করতে লাগল। নীল সিন্ধু জল ধৌত চরণতল, অনিল বিকম্পিত শ্যামল অঞ্চল, অম্বর চুম্বিত ভালো হিমাচল, শুভ্র তুষার কিরিটিনী। সদানন্দবাবু যেন এই জগতে নেই। তার দৃষ্টি যেন দ্রষ্টব্যকে অতিক্রম করে সুদূরে পৌঁছে গেছে। সমস্ত ঘরময় নিবিড় স্তব্ধতা। শুধু সুরুচির কণ্ঠের আবেগ বাতাসে আর বায়ুমণ্ডলের ইথারে ভেসে বেড়াচ্ছে। শেখর শুনতে লাগল। প্রথম প্রভাত উদয় তপ গগনে, প্রথম সামরব তব তপবনে, প্রথম প্রচারিত তব বনভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী। শেখর চেয়ে দেখলে সদানন্দবাবুর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। গৌরদাসবাবুর চোখেও এমনি জল ঝরতে দেখেছে সে কতদিন। সুরুচির দিকে চেয়ে দেখল। সুরুচির কোনো দিকেই দৃষ্টি নেই। সে এক মনে আবৃত্তি করে চলেছে। চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন, জাহ্নবী যমুনা বিগলিত করুণা, পূর্ণ পীযূষ স্তনবাহিনী। কখন যে আবৃত্তি শেষ হয়ে গেছে সদানন্দবাবুর জ্ঞান ছিল না। হঠাৎ যেন সম্বিত ফিরে পেয়ে তিনি চোখ দুটো মুছে নিলেন কাপড়ের খুঁট দিয়ে। তারপর শেখরের দিকে চেয়ে বললেন, এই কবিতাটা আমার বড় প্রিয় শেখর। সুরুচির আবৃত্তি তো শুনলেই, এইবার
ওর বৈদিক সাহিত্যের আলোচনাটা শুনবে? তারপর সুরুচির দিকে চেয়ে বললেন, বলো তো মা, বৈদিক সাহিত্যের কভাগে বিভক্ত? সুরুচি যেন পরীক্ষকের সামনে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে। সুরুচি শেখরের দিকে লজ্জিত দৃষ্টি দিয়ে চাইলে, বল না, লজ্জা কি? ভারী লাজুক, বুঝলে শেখর? ওকে সব শিখিয়েছি। কোন বেদ সবচেয়ে পুরনো, কতগুলি মন্ত্র আছে কোন বেদে, সব জানে। বল মা, বল। সুরুচি বললে, আমি যে ভাত চড়িয়ে এসেছি বাবা, পুড়ে যাবে। বলতে আর কতক্ষণ লাগে? কত রকমের বেদ আছে সেটা বলেই চলে যাবি, তাতে কি? সুরুচি বললে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। আমি ভাতটা নামিয়ে আসি বাবা। এই বলে সুরুচি চলে গেল। সদানন্দবাবু বললেন, ওর মার অসুখ কি না, তাই ওকে রাঁধতে হচ্ছে। সব ওকে শিখিয়েছি। স্কুলে কিছু পড়াশোনাই হয় না, কিন্তু আমি যে সময়ই পাইনি। এই দেখো না, সারাদিন টিউশনি করেই কাটে। বাড়িতে কতক্ষণই বা থাকি। 4 বছর আগেকার ঘটনা, কিন্তু সুরুচির সব মনে আছে আজও। সুরুচির রান্নাঘরে এসে যেন বাজল। সদানন্দবাবু গড়গড় করে বক্তৃতা দিয়ে চলেছেন। সুরুচি ভাতটা নামিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলে শেখর এক মনে চুপ করে শুনে চলেছে, আর সদানন্দবাবুর বক্তৃতা সমান স্রোতে চলেছে। সদানন্দবাবু বলছেন, এই ধরো তোমার আত্মা, যার মৃত্যু নেই, দেহের লয়ের সঙ্গে যার লয় হয় না, অক্ষয় অব্যয়, সেই আত্মা। সুরুচি চলে এলো। আবার সেই বক্তৃতা কতবার শুনেছে সব সুরুচি। রান্না ফেলে সুরুচি আবার এসে দাঁড়ালো। সদানন্দবাবু বলছেন, সংহিতার যুগে আমাদের এই পূজা আচ্চা এমন জটিল ছিল না, কিন্তু ব্রাহ্মণের যুগে যত রকমের যাগযজ্ঞের প্রচলন হলো। তারপর আর্য ধর্মের দার্শনিক ভিত্তি, বিশেষ করে আরণ্যক আর উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে। এই যুগেই উঠল একেশ্বরবাদ। এই যে পরিবর্তনশীল ব্রহ্মাণ্ড, এর পেছনেও অপরিবর্তনীয় ব্রহ্মের অস্তিত্ব, আর সেই প্রথম উপলব্ধি হল উপনিষদের দার্শনিক চিন্তাধারার কর্মফল আর দেহান্তরবাদ। সদানন্দবাবুর বক্তৃতা শেষ হলো না। সুরুচি এসে বললে, বাবা, তোমার ভাত দেওয়া হয়েছে। সদানন্দবাবু বললেন, একটু পরে, এখন কথা বলছি। সুরুচি বললে, কথা পরে হবে। কটা বেজেছে জানো? কটা? 10:30 বেজে গেছে। তাই নাকি? তবে ওঠো শেখর, আর দেরি নয়। আগে খেয়ে নাও, তারপর কথা হবে। যদি আমার কাছে কিছুদিন থাকো, তোমাকে সব শিখিয়ে দেব। সন্ধেবেলা আমি পড়িয়ে এসে তোমাদের। এই বলে সদানন্দবাবু উঠলেন। কিন্তু খাবার জায়গায় সদানন্দবাবু গিয়ে দেখলেন কেবল একজনেরই খাবার দেয়া হয়েছে। বললেন, কই রে, শেখরের জায়গা করিসনি? তুমি বসো শেখর, এখানে বসো। আমার। সদানন্দবাবু রান্নাঘরে যেতে গিরিবালা গলা নিচু করে ঝঙ্কার দিয়ে উঠলেন, সদা, তুই কী রে? খবর দিতে হয়তো যে বাইরের একজন খাবে। আমি আজ খাবো না, আমার একাদশী, বৌমারও অসুখ। ওই মেয়েটার ভাতগুলোই তাহলে দিক, ও সারা রাত উপোস করবে। তাই তো। সদানন্দবাবুর খেয়ালই হয়নি। উপনিষদের ব্যাখ্যা করতে গেলে আর কিছুই মনে থাকে না। বললেন, তাহলে আমাকে একটু কম করেই ভাত দে। ছি ছি, তাহলে তুই কি খাবি সুরুচি? চিড়ে দুধ আছে ঘরে? সুরুচি আর এক থালা ভাত বেড়ে দিয়ে বললে, তুমি কিছু ভেবো না বাবা, সে যা হয় আমি করব ক্ষণ। এইসব 4 বছর আগেকার ঘটনা। 4 বছর আগে একটি দিনে শেখর এমনি করে এই বাড়িতে এসেছিল। তারপর আজও এখানেই রয়ে গেছে। প্রতিদিন রাত্রে সদানন্দবাবু বাড়ি ফিরে শেখর আর সুরুচিকে নিয়ে পড়াতে বসেন। শেখর আসার পরদিন থেকেই যেন সদানন্দবাবু উৎসাহ পেয়েছেন। আগে সুরুচির বিয়ের কথা তবু একটু ভাবতেন, কিন্তু শেখর আসার পর থেকে সে চেষ্টাও একেবারে ত্যাগ করেছেন সদানন্দবাবু। বলেন, বিয়ে হয়ে গেলে তো আর এসব শুনতে পাবে না, তবু যতদিন আমার কাছে আছে লেখাপড়া নিয়েই থাকুক। বিয়ের পর তো আর ওসব চর্চা হবে না।
পিয়ন বাইরের ঘরের জানালার কাছে এসে চিৎকার করে, চিঠি আছে। দুরন্ত দুপুর, দুরাগত অপরাহ্নের মৃদুতম সংকেত নেই এই দুপুরের আবহাওয়ায়। এই অলস দুপুরের পটভূমিকায় সুরুচিকে দেখা গেল সংসারের প্রাত্যহিক কাজে ব্যস্ত। বাসন মাজতে মাজতে সুরুচি ছুটে এসেছে এই ঘরে। তাকে আর কে চিঠি দেবে? প্রাণতোষ চৌধুরী চাকরি নিয়ে লাহোরে চলে গেছে। সে নয় তো, সে চিঠি বা দেবে কেন? অঞ্জলির সঙ্গে তো তার বিয়ে সব ঠিক হয়ে গেছে। কিংবা হয়তো প্রীতির বিয়ের নেমন্ত্রণের চিঠি। পাটনায় তার বিয়ে হচ্ছে, সিভিল ম্যারেজ, ICS মিস্টার সেনাপতির সঙ্গে। কিন্তু না, এ পিসিমার চিঠি, গিরিবালা দাসী। পিসিমা থাকেন ওপরে চিলেকোঠায় ছোট্ট ঘরে। শ্বশুরবাড়ি থেকে এসেছে ভাসুরপোদের চিঠি। ও পিসিমা! সিঁড়ির ঘরের দরজায় গিয়ে সুরুচি ডাকলে, কি মা, আয় না, ভেতরে আয়। পিসিমা ডাকলেন, বললেন, মা কেমন আছে তোর? ঘুমোচ্ছে দেখে এলুম, তাই আর জাগালুম না। ওষুধটা আরেকবার খাইয়েছিলি? তারপর চিঠিটা নিয়ে বললেন, শম্ভুর চিঠি। দে তো মা, ওই জল চৌকির ওপর থেকে আমার চশমাটা দে তো। চশমা দিয়ে সুরুচি সোজা নিচে চলে এলো। কলতলায় বাসনের কাঁড়ি, সমস্তই সুরুচিকে মাজতে হবে। মার একদিন অসুখ করলে সংসার কত কঠিন সবাই বুঝতে পারে। আর মৃন্ময়ী সুস্থ থাকলে কোথা দিয়ে যে কোন ফাঁকে সব কাজ সমাধা হয়ে যায় কেউ জানতেও পারে না। মা যেন জাদু জানে, একলা সবাইকে দেখে, সংসার পরিচালনার কোথাও কোনো ত্রুটি থাকে না। খেয়ালি সদানন্দবাবুর তত্ত্বাবধান যেটুকু করতে হয় তাও করেন মৃন্ময়ী। শেখর অফিসে যাবে, সুরুচি কলেজে যাবে, গিরিবালার একাদশীর উপবাস, সমস্ত দিকে মৃন্ময়ীর নজর তীক্ষ্ণ। আর সংসারের কাজ কি কম? উনুনে রান্না চাপিয়েছেন, অফিসের ভাত দিতে হবে, এমন সময় কাঁচা কাপড় নিয়ে হাজির হয় ধোপা। মৃন্ময়ী বলেন, তা হ্যাঁ গো, তোমার কি কোনো আক্কেল নেই? এখন এই অফিস কলেজের ভাত দেবার সময় তুমি এলে, এখন কাপড়ের হিসেব কে মেলই বলো তো? একটা চাকর এনেছিলেন সদানন্দবাবু, কিন্তু কেউ থাকে না। একটা ঠিকেজি আছে, কদিন হলো সেও কামাই করছে। তাই সমস্ত কাজের ভার পড়েছে সুরুচির ওপর। আজ কলেজ যাওয়া হলো না। ভোর থেকে উঠেই শুরু হয়েছে সুরুচির সংসারের কাজ। নিজে হাতেই আগুন দিয়েছে উনুনে, বাসি কাপড় কেচে একটা উনুনে ভাত চাপিয়ে দিয়েছে, আর স্টোভে করছে চায়ের গরম জল। শেখর আরও ভোরে উঠে বেড়াতে যায়। বেরিয়ে যখন ফেরে তখন সুরুচির চায়ের জল গরম হয়ে গেছে। সদানন্দবাবুর চায়ের অভ্যেস নেই, তিনি স্নান করেই বেরিয়ে গেছেন ছাত্র পড়াতে। চা খেয়ে শেখর বাজারে যাবার পালা। মৃন্ময়ী সুস্থ থাকলে বলেন, এই 1.5 টাকা তোমায় দিলাম শেখর, এরই মধ্যে তোমায় সব করতে হবে। মাসের শেষ দিক, এর বেশি আর দিতে পারবো না। বাজার করে ফেরার পর শেখর হিসেবটা লিখে ফেলে, তারপর পড়াতে বসে সুরুচিকে। হিস্ট্রি পড়াতে পড়াতে শেখর বলে, ব্রিটিশ, গ্রিক আর রোমের ইতিহাস তোমরা পড়েছ, এক একটা দেশের আর সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনীও পড়েছ। দেখেছ দেশে দেশে শুধুই হানাহানি আর খুনোখুনির ইতিহাস। এই পৃথিবী যেদিন প্রথম সমুদ্র স্নান থেকে উঠল, সেই শুভ দিনটি থেকে শুরু হয়ে গেছে পররাজ্য অধিকারের, আর সেই দেশের লোকেদের দাস করার ইতিহাস। সেই রোমুলাস থেকে শুরু করে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার থেকে মুসোলিনি, সকলেরই এক পথ। বলতে বলতে শেখরের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে আসে। সে যেন ইতিহাসে একটা পরিচ্ছেদ, শত শত কলঙ্ক গৌরবের কাহিনী তার বুকে আঁকা আছে। সে বলে, যেদিন ভারতবর্ষের ইতিহাস পড়বে দেখবে পৃথিবীতে এই একটি মাত্রই দেশ যারা বাইরের কোনো দেশকে যুদ্ধ করে জয় করবার চেষ্টা করেনি। একদিন এই ভারত থেকে আমরা গিয়েছি সুমাত্রা, জাভা, বর্মা, কাম্বোডিয়ার। সেটা ছিল আমাদের সাংস্কৃতিক তাগিদ। হিমালয় অতিক্রম করে একদিন বাঙালি মনীষী দীপঙ্কর শ্রী জ্ঞান তিব্বতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। সেটাও ছিল সাংস্কৃতিক তাগিদ।
কিন্তু কলম্বাস, ভাস্কো ডা গামা, ড্রেক ওরা চেয়েছিল রাজ্য বিস্তার করতে। দ্রাবিড়, আর্য, পারসিক, গ্রিক, শক, পল্লব, কুষাণ আর তুর্কি আর আফগান এরা আমাদের দেশের ওপর বারবার আধিপত্য বিস্তার করতে চেয়েছে। তারা সম্পূর্ণ সফল হয়নি, আর শেষে এলো বণিক বেশি ইংরেজ। বণিকের মানদণ্ড একদিন দেখা দিল রাজদণ্ডরূপে। সুরুচি শুনতে শুনতে তন্ময় হয়ে যায়। শেখর যখন বলে তখন তার মাত্রা থাকে না। রবার্ট ক্লাইভ থেকে শুরু করে চলে আসে সিপাহী বিপ্লবে। লর্ড ডালহৌসির রাজ্য বিস্তারের উদগ্র আকাঙ্ক্ষা, লক্ষ্মীবাই, তাতিয়া টোপি আর নানা সাহেবের দেশপ্রীতি, হতভাগ্য বাহাদুর শাহর শেষ পরিণতি। বলতে বলতে শেখরের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। তারপর সামলে নিয়ে বলে, শুনছি নাকি আবার যুদ্ধ বাঁধবে। যদি সত্যি যুদ্ধ বাঁধে সুরুচি, সেই যুদ্ধে আমাদের কল্যাণ হবে, এ আমি তোমায় বলে রাখছি। অনেক দুঃখ, কষ্ট, নির্যাতন আমাদের সহ্য করতে হবে। অনেক দুর্ভিক্ষ, অনেক মহামারী, অনেক রক্তপাতের এখনও প্রয়োজন। আগামী যুদ্ধে আবার এই দেশের মধ্যে থেকেই ঝাঁসির রানী লক্ষ্মীবাই উঠবে, তাতিয়া টোপি আর নানা সাহেব উঠবে। সেদিন যদি দেশের ছেলেমেয়েরা পিছিয়ে থাকে, ঠিক সময়ে দেশের বৈদেশিক রাজশক্তিকে আঘাত করতে না পারে, তবে জানবে আমাদের কপালে অনেক দুঃখ আছে এখনও। তারপর শেখর হঠাৎ মাঝপথেই থেমে যায়, যেন সচেতন হয়ে ওঠে। বলে, থাকবে, কি বলতে কী সব বলে ফেলছি। কিন্তু সুরুচি তখন ভাবে অন্য কথা। সেই প্রিন্স আর এই শেখরদা, এদের মধ্যে কে সত্য? দুজনেরই নেশা। একজনের জুয়ার নেশা, ঐশ্বর্য, প্রেম, বিলাসিতার নেশা, অর্থের নেশা। আরেকজনের দেশ সেবার নেশা। সারাদিন যেন সে বন্দি, যেন স্বাধীনতা নেই শেখরদার। শেখর যখন ঘুমিয়ে থাকে ঘরের ভেতর, সুরুচি দেখত, তখনও শেখর যেন ওই সব স্বপ্নই দেখছে। আজ কিন্তু পড়তেই বসা হয়নি। মৃন্ময়ী হয়েছে শয্যাশায়ী। সকাল থেকেই সংসারের ভার নিতে হয়েছে সুরুচিকে। মার ঘরে গিয়ে সুরুচি দেখলে জেগে উঠেছে মা। মৃন্ময়ী জিজ্ঞেস করলেন, কি রাঁধলি রে? কাল বড়ির জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম, কি করলি সেগুলো? দুধ দিয়েছে গয়লা? মৃন্ময়ীর সহস্র প্রশ্ন। অসুখের মধ্যে পড়েও সাংসারিক খবরাখবর তার অপরিহার্য। সুরুচি বললে, এখন কেমন আছো মা? এমন শয্যাশায়ী হওয়া মৃন্ময়ীর প্রথম নয়। এমনটা প্রায়ই হয়ে থাকে। প্রথম যখন শুরু হয় তখন বাড়িশুদ্ধ সবাই ভয় পেয়ে যেত। ধরফর করে ওঠে বুকটা, মনে হয় যেন এক্ষুনি দম বেরিয়ে যাবে। প্রথমটা খুবই কষ্ট হয় মৃন্ময়ের। তারপর একটা বাধা ওষুধ আছে, সেটা খেলেই একটু কমে আসে। কিন্তু তবুও 2-3 দিন মৃন্ময়ী উঠতেই পারে না, তাকে শুয়ে থাকতে হয়। মৃন্ময়ী ডাকলেন, একটু কাছে আয় তো মা। সুরুচি বিছানার পাশে মার কাজ ঘেঁষে দাঁড়ালো। এই কপালের এই জায়গাটা একটু হাত বুলিয়ে দে তো মা। সুরুচির হাতটা টেনে নিলেন মৃন্ময়ী। সুরুচির এই মায়ের চরিত্রটা অদ্ভুত বলে মনে হয়। সন্তান, সংসার, আর্থিক সাচ্ছল্য ভিন্ন যেন আর কিছুই ভাবতে পারে না। কোথায় পৃথিবীতে মানুষ মানুষের ওপর অত্যাচার করছে, কোন রাষ্ট্রের উত্থান পতন হলো, কোথায় অবিসিনিয়ার হাইলে সেলাসি সিংহাসনচ্যুত হলো মুসলিনের চক্রান্তে, কিংবা লজিকের সিলিজিজম, সিভিক্সের ফেডারেশন আর কনফেডারেশনের তফাৎ, অথবা হিস্ট্রির টিউটনিক পিরিয়ড, কিছুই যেন এদের জানবার দরকার নেই। বেশ আছে মা, শুধু মাছের ঝোলে কতটুকু জিরে ফোড়ন দিলে সুস্বাদু হয়, ফুলকপির বড়িতে একটু আদা দিতে হয় কি না, ঘুঁটে কোথায় সস্তায় পাওয়া যায়, এসব খবর মার নখদর্পণে। মৃন্ময়ী বললেন, ঈশ্বর ঘটক সেদিন একটা পাত্রের খবর নিয়ে এসেছিল। সুরুচি বললে, জানি। ছেলেটি জনাই মিত্তিরদের বাড়ির, মেজ ছেলে, এমএ পাস করেছে, ওকালতি করে। মা মারা গেছে, এক বোন বিয়ে দিতে বাকি এখনো। তা বাপের নাকি অনেক টাকা। শুনছি ছেলেটির স্বভাব চরিত্র ভালো, স্বাস্থ্যও ভালো। একটু ময়লা রং,
তা হ্যাঁ রে, ময়লা রঙে কি তোর আপত্তি আছে? সুরুচি কোনো উত্তর দিলে না। মৃন্ময়ী আবার বললেন, লম্বা চওড়া চেহারা তো বললে, কে যে দেখতে যায় ওনার তো সময়ই নেই। ওই মানুষকে দিয়ে কোনো কাজই আর হবে না। তা ভাবছিলাম শেখরকে কি বলবো, ও গিয়ে দেখে আসতে পারে। মৃন্ময়ী চুপ করলেন। খানিক পরে মৃন্ময়ী আবার বললেন, মেজো মামার বড় মেয়ের বিয়ে হয়েছিল পাটনায়। ছেলেটি তখন কলেজে পড়াতো, ভালো ছেলে, কিন্তু গরিব, লেখাপড়া করবার পয়সা নেই। ওই মেজো মামাই তাকে পড়িয়ে পাশ করালে, তারপর বিলেতে পাঠালে। টাকা থাকলে সবই হয়। সেই জামাই এখন শ্বশুরবাড়ির দেখাশোনা সমস্ত ভার নিয়েছে। আমার আর কি আছে বল, একটা লোকও নেই যে ছেলে দেখে আসে। সুরুচি এক মনে মার মাথা টিপতে লাগলো। তুই যখন হলি তখন পুরুত মশাই কুষ্টি তৈরি করে বললেন, এই মেয়ের জন্য ভাবনা নেই মা তোমার, এ রাজরানী হবে, কেন্দ্রে বৃহস্পতি, এর রাজসুখ ভোগ আছে। মেয়ে হয়েছে বলে দুঃখ করো না মা, এই মেয়েই তোমাকে সুখ দেবে। তা সুখের তো অবধি দেখতে পাচ্ছি নে, ভেবে ভেবে আমার রাতে ঘুম হয় না। সুরুচি বললে, অত ভাবো কেন তুমি? ভাবতে তোমায় কে বলে মা? বুঝবি মা, বুঝবি। গলায় মেয়ে থাকলে ভাবনা হয় কি না যখন তোর মেয়ে হবে তখন বুঝবি। যাদের লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, দেখাশোনা করবার লোক আছে, তাদের না ভাবলেও চলে। আর হাতে টাকা থাকে তাহলেও ভাবতে হয় না। মৃন্ময়ী চুপ করে ভাবতে লাগলেন। সুরুচির মনে হলো মা বোধহয় ঘুমিয়ে পড়েছেন, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে, চোখের পাতা দুটো বোঝা। মা এককালে খুব সুন্দরী ছিল, অবশ্য সুরুচি মার সৌন্দর্যটা পায়নি। এখন মার স্বাস্থ্য চলে গেছে, ভেঙে পড়েছে, গলার কণ্ঠা দেখা যায়। তবু সুরুচির মা বলে মৃন্ময়ীকে কে আর বুঝতে পারে। খানিক পরে মৃন্ময়ী হঠাৎ চোখ তুললেন, বললেন, হ্যাঁ রে, কালো রঙে তোর আপত্তি আছে? সুরুচি বললে, আবার তুমি ওইসব কথা ভাবছো? বিয়ে কারোর আটকায় মা? এই যে তুমি, তোমার কথাই ধরো না, তোমার বিয়ে আটকে ছিল? সুন্দরী মেয়েদের বিয়ের জন্য আবার ভাবনা। মৃন্ময়ী বললেন, অত গর্ব করিস নে মা, আমারও রূপের জন্য অহংকার ছিল। ভাবতুম কে না জানি রাজপুত্তর বসে আছে আমার জন্যে। শেষে এই ঘরেই তো পড়তে হলো। হাঁড়ি ঠেলতে ঠেলতে আর বাসন মাজতে মাজতেই জন্ম গেল। তা অভাবের ঘরে কে আর সাধ করে মেয়েকে দিতে চায় মা? আমাদেরই পাড়ার কেষ্টদাসী, লোকে বলতো বিয়েই হবে না, এমন কুৎসিত। তা সেই মেয়েই এখন নাকি 10টা দাসীবাদীকে হুকুম চালায়, অথচ রূপ নিয়ে আমরা ধুয়ে খাচ্ছি। সুরুচি বললে, তা কীরকম পাত্র তোমার পছন্দ বলো তো? আমার হাতে তো অনেক পাত্র আছে। রাজপুত্রের মতো বড় লোকও আছে, আবার শেখরদার মতো গরিব লোকও আছে। একটু মত দিলেই তারা বিয়ে করতে চায়। মৃন্ময়ী চমকে উঠলেন। ওমা, কি বলিস তুই রুচি? তোদের আজকাল এসব কি শিক্ষা হচ্ছে? ছি ছি, কেন? আমরা কি তোর ভালো চাই না? আমরা কি তোকে ভালো ঘরে বিয়ে দিতে চেষ্টার ত্রুটি করেছি? ছি মা, ওসব মতি যেন কখনো না হয় তোমার। আমাদের বংশে কখনো অমন হয়নি, আমাদের মুখ পুড়িও না মা। মৃন্ময়ী যেন ভীষণ এক আঘাত পেয়ে মর্মাহত হয়ে গেলেন। সুরুচি উঠল, বললে, ওই কলের জল এলো বোধহয়, চৌবাচ্চা খুলে দিয়ে আসি মা। মার এইসব কথা শুনতে ভালো লাগে না সুরুচির। যাকে পাবার জন্য প্রিন্সের মতো ছেলে তার সমস্ত নিবেদন করতে প্রস্তুত, যার কৃপাদৃষ্টি পাবার জন্য শ্রীলতার দাদা, ইলার ছোট কাকা, সঙ্গীত সংঘের প্রাণতোষ চৌধুরী, আরও অনেকে ব্যগ্র, সেই সুরুচির বিয়ের জন্য মৃন্ময়ীর এই দুর্ভাবনা নিতান্তই হাস্যকর।
দরকার নেই হাজার হাজার টাকা খরচ করবার। কেন, সে কি তুচ্ছ নাকি? কলেজের অভিনয়ের দিনই বোঝা গিয়েছিল তার আকর্ষণ করবার ক্ষমতা আছে কিনা। গ্রিন রুমের বাইরে নানা ছুতোয় স্লিপের পর স্লিপ আসছে উষাদির কাছে। আসল উদ্দেশ্য উষাদি জানত। রায়বাহাদুর বোসের মেয়ে বলে যার অত অহংকার, সেই মলিনার কি হিংসে তার ওপর। বাইরে থেকে কেবলই এসেছে ফুলের তোড়া তার নামে, তারা নাকি তার ভক্ত। অরুণা শ্রীলতার দল তাকে বারবার সবাই সাবধান করে দিয়েছে, পুরুষ যাত্রায় নাকি বিশ্বাসঘাতক। যারা নিজেদের সস্তা করে দিয়েছে পুরুষের কাছে, তাদের কাছেই পুরুষরা বেশি বিশ্বাসঘাতক। সুরুচির সেই জ্ঞান আছে, কতটুকু ছেড়ে কতটুকু টানতে হবে তা সুরুচি ভালো করেই জানে। শেখরদার ঘরটা পরিষ্কার করতে ঢুকল সুরুচি। এতটুকু অগোছাল নয় কোনো জিনিসটি। শেখর বিলাসী নয়, কিন্তু তবুও পরিষ্কার পরিচ্ছন্ন সমস্তই। বিছানাটা তুলে আবার নতুন করে বিছানাটা পাতলে, বইগুলো ঝেড়ে মুছে আবার যথাস্থানে রাখলে। শেখরদার ঘরে এলে সুরুচির মনে হয় যেন তীর্থস্থানে এসেছে। বইগুলো কি যত্ন করে রাখা, এতটুকু দাগ লাগেনি কোথাও। অথচ গভীর রাত পর্যন্ত জেগে পড়ে শেখরদা। সারাদিনই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে সুরুচির। শ্রীলতার সঙ্গে তার অ্যাওয়ার্ডিনিসের গল্প করা হলো না। অরুণার বাবা নাকি আর ওকে পড়াতে চান না, তার বিয়ের সম্বন্ধ চলছে। কোন কোন পাত্র দেখা হচ্ছে, কে কে দেখতে এসেছে তাকে, কি কি প্রশ্ন করেছে তারা, সেই সব গল্প। এতক্ষণ হয়তো সেই বিএন রায়ের লজিকের ক্লাস চলছে। স্টাইল করে ইংরেজি উচ্চারণ, গলাবন্ধ কোটের নিচে স্টিপ কলার লাগানো শার্ট, ঘাটটা বেঁকে না। অপূর্ব মানুষ, ভুলেও একবারও মেয়েদের মুখের দিকে তাকাবেন না। ইয়াং ম্যান, নতুন নাকি বিয়ে করেছেন। গড়গড় করে লেকচার দিয়ে যাওয়া, কড়িকাঠের দিকে মুখ করে, কিন্তু তীক্ষ্ণ নজর। কোন কোণে কেউ একটু গল্প করছে, তার পড়া শুনছে না, অমনি তিনি থেমে যাবেন। যতক্ষণ না তারা চুপ করে ততক্ষণ তিনি মুখও খোলেন না। লজিকের ঘন্টার পর পিবিএসের হিস্ট্রির ক্লাস, গ্রিক আর রোমান হিস্ট্রি। পিবিএসের ক্লাস ভালো লাগে না সুরুচির। গলার আওয়াজটাও ভীষণ বিশ্রী, ক্লাসময় গোলমাল চলে। ওর চেয়ে শেখরদা ভালো হিস্ট্রি পড়াতে পারে। বুড়ো মানুষ পিবিএস, রোল কল করতেই তার আধ ঘন্টা। এত আস্তে আস্তে নাম ডাকেন, আর কতটুকুই বা পড়া হয়। এই তো 6 মাস হয়ে গেল, এখনও পার্সিয়ান ওয়ারের চ্যাপ্টারটাও শেষ হলো না। সন্ধেবেলা গা ধুয়ে উনুনে আগুন দিয়ে দিয়েছে সুরুচি। সন্ধে হয়ে এলো। প্রদীপটা জ্বালিয়ে একবার সমস্ত ঘরগুলোই দেখিয়ে দিলে। তারপর দরজার চৌকাঠে গঙ্গা জল ছিটিয়ে 3 বার শাঁখ বাজানো। গিরিবালা নেমে এসেছেন। এসে রান্নাঘরে এলেন, বললেন, একলা পাচ্ছিস তো সব? চা কুনকে নিতে হবে জানিস তো? ঘুটে আছে নাকি খবর দিতে হবে? সুরুচি বললে, তুমি কিছু ভেবো না পিসিমা, এত বড় ধাড়ি মেয়ে হলুম, একলা পারবো না তো কি 10টা ঝি লাগবে নাকি? পিসিমা বললেন, পারলেই ভালো বাছা, তোর বাবা তো কিছুই কাজ করতে দেয় না, কেবল পড়া আর পড়া। তা অত পড়ে আর কি হবে? বিয়ের পর সেই তো তোর মার মতো হাঁড়ি ঠেলতে হবে। তারপর চলে যেতে যেতে ফিরে এলেন, বললেন, তোর কাজ হয়ে গেলে আমার একটা কাজ করে দিবি রুচি। আমার ভাসুরপোকে একটা চিঠি লিখতে হবে। আরও খানিক পরে দরজায় কড়া নড়ে উঠল। শেখরদা এসেছে। ঝোলের কড়াটা নামিয়ে রেখে সুরুচি উঠল। কে? সুরুচি ভেতর থেকে জিজ্ঞেস করলে। আমি, শেখরদা বলে উঠল। ভেতরে ঢুকে শেখরদা বললে, কিছু হলো না সুরুচি, তক্ষুনি জানি। চেম্বার লাইনে প্রাইম মিনিস্টার থাকতে কোনো আশা নেই। সুরুচি বললে, কিসের আশা নেই শেখরদা? মিউনিক প্যাক্ট হয়ে গেল, একে একে সব দেশগুলো ওই ভাঁওতা দিয়ে গ্রাস করবে হিটলার। মানুষের বুদ্ধিতে ঘুণ ধরেছে, নইলে কি কেউ জেনে শুনে এমন নিজের ধন বাঁচাবার জন্য পরের সর্বনাশ করে?
পাঠা বলে দিয়ে কি আর অমঙ্গল এড়ানো যায়? রাইনল্যান্ড, চেকোস্লোভিয়া, পোল্যান্ড, হাঙ্গারি, রুমানিয়া সব ওরা নিয়ে নেবে। তারপর হঠাৎ যেন কি মনে পড়ে গেছে, এমনিভাবে বললে, কাকিমা কেমন আছেন? একটু ভালো। আমার আজ কলেজ যাওয়া হয়নি, আমি রাঁধছি, সুরুচি বললে। শেখর জামাকাপড় বদলে নিয়ে রান্নাঘরের সামনে এসে বসল। বললে, কি রাঁধছ? সুরুচি তাড়াতাড়ি একটা পিঁড়ি পেতে দিয়ে বললে, এইটাতে বসো। শেখর বললে, পিঁড়ি দিলে তো 1 গ্লাস জল দাও। জল কেন খাবে? ভাত হয়েছে, একেবারে খেয়ে নাও না। এর মধ্যে সব রান্না হয়ে গেল? রান্না করতে কবে যে শিখলে তা তো জানিই নে। তবে মেয়েদের বোধহয় রান্না করতে শিখতে হয় না, রান্নাটা দেখছি মেয়েদের জন্মগত অধিকার। ওটা আমরা অনেক ট্রেনিং নিলে তবে যদি শিখতে পারি। আমরা যেদিন ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে যুদ্ধ করব, সেদিন আমাদের সৈন্যদের জন্য রান্না করবে কারা, সেটাই একটা সমস্যা। ওই বিদ্যেটা শিখে নিতে হবে আমাদের, নইলে তোমরা তো আর যুদ্ধক্ষেত্রে যাবে না। সুরুচি বললে, কেন যাব না? কিন্তু যাওয়াটা ভালো হবে কি না আগে সেইটা ভেবে দেখো। গেলে তো পুরুষদের মধ্যে লাঠালাঠি বেঁধে যাবে। আরও একটা সমস্যার কথা ভাববার, আমাদের রিলা একটা পার্টির মেম্বার হয়েছিল, শেষে তার কি বিপদ। শেখর বললে, কিসের বিপদ? আরে বিপদ বলে বিপদ, তার বাবা একটা ভালো বিয়ের সম্বন্ধ করলে, কিন্তু পার্টির লোকেরা তাকে বিয়েই করতে দেবে না। ইলাই পার্টিতে সবচেয়ে সুন্দরী। তারা বললে, ইলা বিয়ে করে ফেললে পার্টি ভেঙে যাবে, পার্টির মেম্বার আর কেউ হবে না। তাই যেখানে ইলার সম্বন্ধ হয় সেখানে গিয়েই তারা ভাঙচি দিয়ে আসে। শেষকালে হঠাৎ মৃন্ময়ীর ঘর থেকে একটা করুণ আর্তচিৎকার এলো। মা যেন চিৎকার করে ডাকলেন, রুচি, ও রুচি! রান্না ফেলে সুরুচি দৌড়ে গেল মার কাছে। শেখরও ছুটে গিয়েছে। মৃন্ময়ী তখন প্রাণপণে হাঁপাচ্ছেন, যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পা নাড়ছেন, বোঝা গেল অসহ্য যন্ত্রণা হচ্ছে তার শরীরে। চোখ দুটো সোজা ঠেলে উঠছে বাইরে। সুরুচি মৃন্ময়ীর মুখের ওপর ঝুঁকে পড়ে বলতে লাগলো, মা, ও মা, মা, কথা বলো। তারপর মালিশের ওষুধটা নিয়ে মার বুকে মালিশ করতে লাগলো। শেখরদাকে বললে, দাঁড়িয়ে কি দেখছো শেখরদা, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। কান্নায় ভারী হয়ে এসেছে গলা, চোখ দিয়ে জল পড়ছে সুরুচির। সুরুচি মার মুখের কাছে মুখ নামিয়ে বলতে লাগলো, ও মা, মা, কোথায় কষ্ট হচ্ছে বলো না মা, আমার যে ভয় করছে। ও পিসিমা, মা কথা বলছে না কেন? গিরিবালা গম্ভীর হয়ে দাঁড়িয়েছিলেন কাছে এসে। জীবনের অনেক শোক পেয়েছেন তিনি। স্বামীর মৃত্যু, 2টি ছেলে, একটি মেয়ের মৃত্যু। মৃত্যু তাকে হঠাৎ বিচলিত করে না, তবুও তার চোখ দুটো ভারী হয়ে এলো। বললেন, কাঁদিস নে রুচি, চুপ কর। এই বলে মৃন্ময়ীর শিওরে গিয়ে গিরিবালা বসলেন। অনেক রাত্রে সুরুচির ঘুম ভেঙে গেল। একটা স্বপ্ন দেখছিল সুরুচি, এক অদ্ভুত স্বপ্ন। যেন অসুখ হয়েছে সুরুচির। শুয়ে আছে চোখ বুজে বিছানার ওপর। হঠাৎই নিঃশব্দ পদে যেন কি একজন ঘরে ঢুকল। সুরুচি অবাক হয়ে চেয়ে দেখলে, প্রিন্স। প্রিন্সের সেই নিখুঁত পোশাক পরিচ্ছেদ, সেই নিখুঁত কায়দা কানুন। দরজাটা আধখানা খুলে জিজ্ঞেস করলে, আসতে পারি দেবী? সুরুচির চোখের চাউনিতে আমন্ত্রণের ইঙ্গিত পেয়ে প্রিন্স নিঃশব্দে কাছে এগিয়ে এলো, এসে বিছানার মাথার দিকে বসল। তারপর প্রিন্স একটা হাত দিয়ে সুরুচির কপালে হাত বুলোতে বুলোতে বললে, খবর দিতে যদি তোমার অসুখ হয়েছে তাহলে সুখী হতুম। সুরুচি কোনো উত্তরই দিলে না। প্রিন্স আবার বললে, একটা সুখবর তোমায় দেয়া হয়নি সুরুচি। তোমার সঙ্গে দেখা হবার পরের শনিবার মাঠে গিয়েছিলুম, 7,300 টাকা নিয়ে এসেছি। আর একটা খারাপ খবরও আছে, কাল মাঠে গিয়েছিলুম, 4,000 টাকা চলে গেল। সুরুচি চোখ তুলে বললে, লাভ লোকসানে কি দাঁড়ালো? প্রিন্স একটা সিগারেট ধরিয়ে বললে, লাভ লোকসানের কথাই নয় সুরুচি,
অঙ্কের হিসেব গণিতের নিয়ম ধরে চলে, কিন্তু মনের হিসেবের মাপকাঠিটা আলাদা। তার বিচার 1 পেগ হুইস্কির দাম 2 টাকা কি 3 টাকা, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো হুইস্কিটা ভালো নাকি খারাপ জাতের। বুঝলে কথাটা? সুরুচির মনে হলো যেন প্রিন্স আজ নেশা করেছে, কিন্তু এমনই প্রিন্সের ব্যক্তিত্ব যে তাকে মেয়েদের ভালো লাগে। স্বপ্নের মধ্যে প্রিন্সকে অপূর্ব সুন্দর মনে হলো সুরুচির। প্রিন্স বলতে লাগলো, আসল কথা তাও নয়, আসল কথা হচ্ছে জীবন থেকে শুরু করে সব কিছুই জুয়া। আমরা দিনের পর দিন জীবন নিয়ে, মৃত্যু নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে জুয়া খেলছি। আর এই মাঠে গিয়ে ঘোড়া নিয়ে যে জুয়া খেলছে তাকে আমরা নিন্দে করি। এটাই আমাদের স্বভাব। প্রিন্স আরও যেন কি বলতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল। বাইরের দরজার কড়া নাড়ার শব্দ হলো। সুরুচি প্রাণপণে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করল। সারা গায়ে যেন ব্যথা, টনটন করে উঠল সমস্ত শরীর। তবুও উঠতে হবে তাকে। কে দরজা খুলবে? প্রিন্স যেন চঞ্চল হয়ে উঠল, বললে, উঠছ কেন? দরজাটা খুলে দিয়ে আসি। কে এসেছে? সুরুচি যেন বললে, দুষ্যন্ত। দুষ্যন্ত? প্রিন্স চমকে উঠল। হ্যাঁ, শেখরদা আমার দুষ্মন্ত, আর আপনি দুর্বাসা। আপনি চলে যান এখান থেকে, বেরিয়ে যান। কেন আসেন আপনি? আপনি আসেন আমার তপস্যা ভঙ্গ করতে। আপনি আমার জীবনের ধূমকেতু। আপনার পায়ে পড়ি, আপনি যান, যান আপনি। সুরুচি স্বপ্নের মধ্যেই চিৎকার করে কেঁদে উঠল, আর তারপর নিজের কান্নাতেই নিজের ঘুম ভেঙে গেল। সুরুচি বিছানার ওপর উঠে বসল। কি অদ্ভুত সব স্বপ্ন দেখছিল সে। হাসি পেল সুরুচির। কোথায় প্রিন্স আর কোথায় শেখরদা। তারপর আস্তে আস্তে সুরুচি উঠল। সন্ধেবেলা ঝড় বৃষ্টি হয়ে গেছে, এখন বেশ ঠান্ডা আবহাওয়া। অনেক দিনের গুমোট গরমের পর বেশ ভালো লাগছে, আজ ঠান্ডা পড়েছে। বাইরে এসে দাঁড়িয়ে রইল সুরুচি। নির্মুক্ত আকাশের নৈশ পটভূমিকায় খণ্ড চাঁদের ক্ষীণ আলো ছড়িয়ে পড়েছে। মার ঘরে ক্ষীণ আলো জ্বলছে। শেখরদা কয়দিন ধরেই সেবা করছে অক্লান্তভাবে মাকে। সুরুচি পা টিপে টিপে গিয়ে দাঁড়ালো বারান্দার সামনে। অল্প আলোয় মার রোগম্লান মুখ আরও ম্লান দেখাচ্ছে। কদিনই একটু ভালো আছে মা। আর বারান্দার এক কোণে একটা তক্তপোষের ওপর শেখরদা শুয়ে ঘুমোচ্ছে। রোগীর সেবা করতে করতে কখন যে ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়েছে জ্ঞান নেই। সুরুচি নিঃশব্দে এসে শেখরদার সামনে দাঁড়ালো। তার প্রিন্স ছিল তার অ্যাডোনিস, শকুন্তলা দুষ্যন্ত, সমস্তর সমষ্টি যেন এই শেখর। শেখরের মুখের ওপর এসে পড়েছে খণ্ডচাঁদের এক ফালি রশ্মি। নিঃশ্বাস পতন উত্থানের সঙ্গে নড়ে উঠছে সমস্ত শরীর। সুরুচি 2 হাঁটুর ওপর ভার দিয়ে নিচু হয়ে শেখরের সান্নিধ্যের তাপ অনুভব করছে। তারপর সেই ঘুমন্ত শেখরের কাঁধের ওপর হাতে স্পর্শ রাখলে সুরুচি, শেখর জাগলও না। হয়তো কদিনের উপর্যুপরি রাত জাগবার ক্লান্তিতে এখনো আচ্ছন্ন হয়ে আছে। সুরুচির সমস্ত শরীরে স্পর্শের রোমাঞ্চ প্রসারিত হয়ে গেল। দূরে একটা নিশাচর পাখির তীক্ষ্ণ কর্কশ্বর ভেসে আসে। এক্ষুনি খণ্ডচাঁদ ডুবে যাবে নাজিরদের তেতালা বাড়ির অন্তরালে। নিস্তব্ধ পৃথিবীর প্রেতায়িত আত্মা এক্ষুনি বুঝি হাহাকার স্বরে চিৎকার করে উঠবে। অহেতুক আতঙ্ক এই মুহূর্তে। মুখশাস্ত্রীর মতো মুহূর্তগুলি স্থির ও স্তব্ধ। এইসব মুহূর্তেই বুঝি অঙ্কুর গজে ওঠে তৃণে, কিশলয় বিকশিত হয় অজ্ঞাতসারে। সুরুচির সমস্ত অন্তরাত্মা নিঃশব্দে আর্তনাদ করে উঠল। এই রাতে আর ঘুম আসবে না। সুরুচি নিঃশব্দে শেখরের কাঁধের ওপর নিজের মাথাটা কাত করে তার গালে আর শেখরের কাঁধে একাকার করে রেখে দিলে। কে? শেখরের ঘুম ভেঙেছে। সুরুচির যেন উত্তর দেবার কথা নয়। কে? শেখরের বিস্ময়ের যেন সীমা নেই। উঠে বসতেই সুরুচি
মুখ ঢাকা দিয়ে তক্তপোষের উপর নিচু হয়ে রইল। শেখরের মনে হলো সুরুচি যেন কাঁদছে। ফুলে ফুলে উঠছে তার দেহ, থরথর করে কাঁপছে তার শরীর। চারিদিকে চেয়ে দেখলে শেখর, কোথাও কোনো জাগরণের ক্ষীণতম চিহ্ন নেই। শেখর যেন হতবাক হয়ে গেছে সুরুচির এই আচরণে। শেখর বললে, কি হলো সুরুচি, এত রাত্রে? শেখর যেন কিছু বুঝলে, আবার কিছু বুঝলে না, কিন্তু কিছু যেন করবারও তার নেই এখন। আস্তে আস্তে শেখর সুরুচির মাথায় হাত বুলোতে লাগল। মাথার অবিন্যস্ত চুলগুলি রেশমের মতো নরম। শেখরের হাতে স্পর্শ পেয়ে সুরুচি যেন আরও বিচলিত হয়ে ওঠে। শেখর সুরুচির মাথাটিকে আরও নিবিড় করে নিজের কোলের কাছে টেনে আনলে। শেখর জিজ্ঞেস করলে, কি হয়েছে বলো তো? সুরুচি মাথা তুললে না। শেখরের কোলের ভেতর মাথা রেখে বললে, মনে আছে শেখরদা, তুমি একদিন বলেছিলে সেই অনেক কাল আগেকার কথা। কবেকার কোন কথা, কত কথা, সব কি আর মনে থাকে? কবে একদিন আঙুলের সঙ্গে আঙুলের স্পর্শে রোমাঞ্চ উঠেছিল, কবে একদিন পড়াতে পড়াতে চোখে চোখে একাকার হয়েছিল, তারপর কবে অঙ্কুর থেকে হলো তরু, আর কবে শ্রদ্ধায়, ভালোবাসায়, স্বপ্নে, জাগরণে, আনন্দে, উৎসবে আন্দোলিত হয়েছে অন্তঃকরণ। সব কথা কেমন করে মনে থাকবে শেখরের? সেই 2 প্রহর রাত্রির পটভূমিকায় শেখরের মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে নাকি, অথবা এই ক্লান্ত রাত্রির প্রবঞ্চনা। অথচ সুরুচিকে তো দূরে সরিয়ে দিতেও পারছে না অবহেলায়। বোধহয় ক্ষান্ত বর্ষণ বসন্ত রাত্রির দ্বিপ্রহরে কোনো জাদু করেছে। শেখর কিন্তু উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে প্রাণপণ চেষ্টায় কোল থেকে সুরুচির মাথা নামিয়ে দিলে। তারপর 2 হাতে সুরুচির 2টি হাত ধরে বললে, চলো, ঘরে গিয়ে শোবে, চলো, পাগলামি করো না। অত্যন্ত বিস্মিত হয়ে শেখর দেখলে সুরুচি উঠেছে। তারপর শেখর সুরুচিকে 2 বাহু দিয়ে সযত্নে বেষ্টন করে শোবার ঘরে নিয়ে গেল। সুরুচি আস্তে আস্তে বিছানার ওপর শুয়ে পড়ল। তারপর শেখর পাশে মাথার কাছে বসল, বসে হাত বুলোতে লাগলো সুরুচির মাথায়। সুরুচির মুখে একটা কথাও নেই। বালিশের ওপর মুখ গুজে সুরুচি শুয়ে রয়েছে। সুরুচির মনে হলো, এ কি লজ্জা, নিজের দুর্বলতা এমন করে প্রকাশ করতে হয়। শেখর তার ব্যক্তিত্বের সামনে সুরুচি যেন নিতান্তই হেয় তুচ্ছ সামগ্রীতে পরিণত হয়ে গেল। এমন করে নিজেকে সস্তা করা কি তার উচিত হলো? অপমানে, লজ্জায় সুরুচির মনে হলো সে যেন শেখরের সামনে আর বুক তুলে চাইতে পারবে না। তার নারীত্বের সমস্ত গৌরব সে এক মুহূর্তে ভুলে নিঃশেষে বিসর্জন দিয়েছে। শেখর সুরুচির পিঠের ওপর হাত বুলোতে বুলোতে ধীরে ধীরে বললে, চুপ করো সুরুচি, চুপ করো, আমি বলছি, চুপ করো। সুরুচিকে শান্ত করিয়ে শেখর এসে জানালার কাছে বসল। এইখান দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। আকাশের পশ্চিম প্রান্তে চাঁদ কখন ডুবে গেছে। চারিদিকে এখন নিবিড় অন্ধকার। সেই অন্ধকারেই শেখর জানালার কাছে চুপ করে বসে রইল। তার মনে হলো কোথায় যেন একটা বিরাট ভুল হয়ে গেছে কারোর। হয়তোবা তারই, কিংবা হয়তো তার নয়। কিন্তু মুহূর্তের উত্তেজনাকে বিশ্বাস নেই। সে যেমন হঠাৎ সমস্ত কিছু পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তেমনি আবার তাকে বাধা দিলে এক নিমিষে নির্জীব শান্ত হয়ে আসে। আত্মবিশ্বাস, শিক্ষা, সংযম সব যেন আজ শেখরের পায়ের তলায় দৃঢ় কঠিন পাষাণ স্তম্ভের মতো তার ভিত্তিমূল হয়ে আছে। সেইখান থেকে তাকে হাঁটাবার সাধ্য বুঝি কারণ নেই। আবার একবার মনে হলো, মানুষের সহজ ভালো লাগার অন্যায়টুকুই বা কোথায়? এই রাত্রির নিভৃততম অন্তঃস্থলে, যেখানে অদৃশ্য স্পর্শের প্রভাবে ফুল ফোটে, অঙ্কুর গজায়, সেইখানে ন্যায় অন্যায়ের কোনো বাধা ধরা গণ্ডি আছে নাকি? কাদের বাড়ির ঘড়িতে ঢং ঢং করে রাত 4টে বাজল। শেখর তখনও জানালার ধারে বসে আছে। শেষ রাত্রে সদানন্দবাবুর ঘুম ভেঙে যায়। অত ভোরে উঠে পাতকৃত সারাটাই তার অভ্যেস। চারিদিকে তখনও অন্ধকারের চড়িমা।
ঘর থেকে বাইরে এসে কলঘরের দিকে যাচ্ছিলেন। ঘুম থেকে উঠে তার মনে পড়ে গেছে একটা কথা। কাল ইতিহাস প্রবেশিকা লিখতে গিয়ে লিখে ফেলেছেন, দিগ্বিজয়ী আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত অতিক্রম করে 317 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রবেশ করেন। 317টা ভুল, ওটা হবে 327 খ্রিস্টপূর্বাব্দ। আজই প্রুফটা ঠিক করে নিতে হবে। হঠাৎ তার মনে হলো বারান্দার পাশ দিয়ে কে যেন ক্ষিপ্র সতর্ক পদে সরে গেল। কে কে যায়? চিৎকার করে উঠলেন সদানন্দবাবু। কোনো উত্তর নেই। কে তুমি? আবার জিজ্ঞেস করলেন। আমি। কে? শেখর? জবাব দাও না কেন? তোমার কাকিমা এখন কেমন আছে? ওষুধটা খাইয়েছিলে? সদানন্দবাবু আর কথা বললেন না। চেয়ে দেখলেন শেখর বারান্দার সামনে দিয়ে নিজের ঘরে ঢুকল।